All of my dear আসসালামু আলাইকুম অ্যাডমিশন সায়েন্স একাডেমি মেডিকেল কেমিস্ট্রি ক্র্যাশ কোর্সে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ক্লাসটা আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের গুণগত রসায়ন চ্যাপ্টারের একটা ফাইনাল অ্যানালাইসিস ক্লাস। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে গুণগত বিশ্লেষণে সাধারণ ল্যাবরেটরির বিভিন্ন প্রসেস নিয়ে। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাকে ক্লাসটা করার সময় চিন্তা করতে হবে এটা হচ্ছে আপনার একটা ফাইনাল রিভিশন ক্লাস, অর্থাৎ এখানে যে টপিকগুলো আলোচনা করব আজকে এগুলো আপনার ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত যাতে আর রিভিশন দিতে না হয় সেভাবে আপনি একটি কনসেন্ট্রেশন দিয়ে ক্লাসগুলো ক্যারি অন করবেন বা কন্টিনিউ করবেন। এখানে আপনাকে একটা এডিশনাল ইনফরমেশন দিতে যাচ্ছি। আমাদের এই ক্লাসগুলোর অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের যে তিনটা রাইটারের বই আছে, যেমন হাজারিন স্যারের বইয়ে কিছু ইনফরমেশন দেওয়া থাকে, আবার দেখা যাচ্ছে ডক্টর গাজী মোহাম্মদ আহসানুল কবির স্যারের বইয়ে কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া থাকে, আবার দেখা যাচ্ছে সঞ্জিত কুমার গুহ স্যারের বইয়ে কিছু এডিশনাল ইনফরমেশন দেওয়া থাকে। বাট আমাদের এই ক্লাসগুলোতে কিন্তু আমরা হাজারি স্যার, আহসানুল কবির স্যার, সঞ্জিত কুমার গুহ স্যার তিন রাইটারের বইয়েরই সেম টপিকের ইনফরমেশনগুলো আপনার জন্য একসাথে অ্যানালাইসিস করব, যার মাধ্যমে আপনার জিনিসগুলো বুঝতে খুবই সুবিধা হবে যে কোন বইয়ে কি কি টাইপের ইনফরমেশনগুলো দেওয়া আছে। তো আসেন আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। আর আপনার যদি এই তিন রাইটারের বইয়ে যে কোনো দুই রাইটারের বই অথবা তিন রাইটারের বই থাকে, আপনি বইগুলো একটু কাইন্ডলি সামনে খুলে বসে দেন ক্লাসটা ক্যারি অন করেন। এবং যদি আপনার একটা মার্কার পেন থাকে তাহলে মার্কার পেন নিয়ে বসেন, বা যে জিনিসগুলো স্টাডি করিয়ে দিচ্ছি, অ্যানালাইসিস করে দিচ্ছি, এই জিনিসগুলো আপনি একটু মার্কার পেন দিয়ে দাগিয়ে নেন। এবং এই জিনিসগুলো অবশ্যই ভর্তি পরীক্ষার আগে আপনার একবার চোখ বুলিয়ে নিতে হবে। ফার্স্ট যে টপিকটা আমরা দেখব সেটা হচ্ছে যৌগের বিশুদ্ধতার মানদণ্ড, ক্রাইটেরিয়া অফ পিউরিটি। এখান থেকে ভর্তি পরীক্ষায় অনেকগুলো কোয়েশ্চেন এসেছিল, মেডিকেল প্লাস ডেন্টাল দুই জায়গায়। যেমন দেখেন কোয়েশ্চেন ফরম্যাট গুলো এরকম হবে, নিচের কোনটি যৌগের বিশুদ্ধতার মানদণ্ড নয়, ঠিক আছে, অথবা কোনটি যৌগের বিশুদ্ধতার মানদণ্ড। যেমন দেখেন এটা হচ্ছে হাজারি স্যারের বইয়ের টপিক। হাজারি স্যারের বইয়ে যৌগের বিশুদ্ধতার সাধারণ মানদণ্ড দেওয়া আছে একসাথে পাঁচটা। একসাথে কিন্তু আমি কথাগুলো খেয়াল করতে হবে, একসাথে পাঁচটা উল্লেখ করা আছে। ফার্স্ট ওয়ান দেখেন স্থির গলনাঙ্গ, সেকেন্ড ওয়ান দেখেন স্থির স্ফুটনাঙ্গ, থার্ড ওয়ান দেখেন কঠিন পদার্থের ক্যালাস গঠন। কঠিন পদার্থের কি ভাই? ক্যালাস গঠন। দেন হচ্ছে আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব, দেন হচ্ছে নির্দিষ্ট প্রতিসারাঙ্ক। এই পাঁচটা হচ্ছে আমাদের হাজারি স্যারের বইয়ে যৌগের বিশুদ্ধতার মানদণ্ড দেওয়া আছে। এগুলো আপনাকে অবশ্যই দেখতে হবে। তাহলে কি কি? গলনাঙ্গ, স্ফুটনাঙ্গ, শুধু গলনাঙ্গ স্ফুটনাঙ্গ না, স্থির গলনাঙ্গ और স্থির স্ফুটনাঙ্গ, ঠিক আছে। আর কঠিন পদার্থের ক্যালাস গঠন, আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব, নির্দিষ্ট প্রতিসারাঙ্ক। পারলে ছোট আকারে একটু নোটও করে নেন এবং এই জিনিসগুলো আপনার বইয়ে দাগিয়ে নেন। বাট আসেন আমরা যদি ডক্টর গাজী মোহাম্মদ আহসানুল কবির স্যারের বইয়ে এই টপিকটা একটু ভিন্নভাবে উল্লেখ করা আছে, যেখানে আরো স্পেসিফিক ভাবে বিবৃতি করা আছে। স্পেসিফিক ভাবে যেটা বিবৃতি করা আছে সেটা দেখলে আপনার জিনিসটা আরো বুঝতে সুবিধা হবে। ডক্টর গাজী মোহাম্মদ আহসানুল কবির স্যারের বইয়ে যৌগের বিশুদ্ধতার যে মানদণ্ড, ওনারা এটাকে দুইটা পার্টে ভাগ করেছেন। কয়টা পার্টে? দুইটা পার্টে। একটা হচ্ছে কঠিন যৌগের বিশুদ্ধতার মানদণ্ড, আর একটা হচ্ছে তরল যৌগের বিশুদ্ধতার কি মানদণ্ড। একটা কি কঠিন যৌগের বিশুদ্ধতার মানদণ্ড, আর একটা হচ্ছে কি তরল যৌগের বিশুদ্ধতার মানদণ্ড, যেটা আমরা হাজারি স্যারের বইয়ে একসাথে দেখেছিলাম। যৌগের বিশুদ্ধতার মানদণ্ড হিসেবে সবগুলো উল্লেখ ছিল। এখন আসেন কঠিন যৌগের বিশুদ্ধতার মানদণ্ড অ্যাকচুয়ালি নিচের কোনটা? আমরা জানি, একটু খেয়াল করেন, যে কোনো একটা কঠিন বস্তুকে যখন আপনি হিট দিবেন তখন সেটা গলে যায়। একটা নির্দিষ্ট টেম্পারেচারে গিয়ে, কোন একটা স্থির টেম্পারেচারে বা নির্দিষ্ট টেম্পারেচারে গিয়ে ওই কঠিন পদার্থটা কি যাবে? গলে যায়। সেজন্য কঠিন যৌগের বিশুদ্ধতার মানদণ্ড হচ্ছে স্থির গলনাঙ্গ অথবা নির্দিষ্ট গলনাঙ্গ, যেটাই বলেন স্থির গলনাঙ্গ বা নির্দিষ্ট গলনাঙ্গ। ঠিক সেম এজ আপনি যখন কোন একটা তরল পদার্থকে যখন একটা নির্দিষ্ট টেম্পারেচারে হিট দিবেন তখন এটা একটা নির্দিষ্ট একটা টেম্পারেচারে গিয়ে এই তরলটা স্ফুটিত হবে, অর্থাৎ ফুটতে শুরু করবে। এই জন্য মনে রাখবেন তরল যৌগের বিশুদ্ধতার মানদণ্ড হচ্ছে স্থির স্ফুটনাঙ্গ অথবা হচ্ছে কি নির্দিষ্ট স্ফুটনাঙ্গ। স্থির স্ফুটনাঙ্গ তথা কি নির্দিষ্ট স্ফুটনাঙ্গ। আশা করি আপনি জিনিসটা বুঝতে পেরেছেন। এখানে কোয়েশ্চেনটা যেটা দেখা গেছিল সেটা হচ্ছে কঠিন যৌগের বিশুদ্ধতার মানদণ্ড নিচের কোনটা?
কঠিন যৌগের বিশুদ্ধতার স্পেসিফিক মানদণ্ড হচ্ছে স্থির গলনাঙ্গ, আর তরল যৌগের বিশুদ্ধতার মানদণ্ড হচ্ছে আমাদের স্থির স্ফুটনাঙ্গ। আরো কিছু জিনিস আছে, এই যে দেখেন কঠিন যৌগের বিশুদ্ধতার মানদণ্ড প্রথমেই দেওয়া আছে স্থির গলনাঙ্গ, তরল যৌগের বিশুদ্ধতার মানদণ্ড প্রথমেই দেওয়া হচ্ছে স্থির স্ফুটনাঙ্গ। দেন বাকিগুলো কিভাবে মনে রাখবেন, দেখেন শর্টকাট, স্থির প্রতিসারাঙ্ক যেটা সেটা তরল এবং কঠিন দুই জায়গারই বিশুদ্ধতার কিভাবে মানদণ্ড, তাহলে আপনারা আলাদা আলাদা ভাবে আর পড়তে হবে না, মনে রাখবেন স্থির প্রতিসারাঙ্কটা তরল এবং কঠিন দুই যৌগেরই বিশুদ্ধতার মানদণ্ড। আর এই যে দেখেন এই যে ক্যালাস বা স্ফটিকের যে গঠন এটা কিন্তু ভাই কঠিন পদার্থের ক্ষেত্রে হয়। সো আমরা ইজিলি মনে রাখবো কঠিন পদার্থের ক্যালাস গঠন বা স্ফটিক আকৃতি এটা হচ্ছে আমার কঠিন যৌগের বিশুদ্ধতার কি মানদণ্ড, ঠিক আছে। আর আপেক্ষিক গুরুত্ব এটাও কঠিন যৌগ, বা ডেনসিটি যেটা অনলি ঘনত্ব যেটা এটা হচ্ছে তরল যৌগের বিশুদ্ধতার মানদণ্ড। একটু অ্যানালাইসিস করবেন এবং এই জিনিসটা আপনি যদি আপনার বইটা না থাকে, গাজী আহসানুল কবির স্যারের বই না থাকে, তাহলে একটু নোট করে রাখেন অথবা টুকিয়ে রাখেন। ও সরি, এখানে আপনাকে টুকিয়ে রাখার দরকার নেই, নোট করার দরকার নেই, বাট আপনাকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ ফাইল দিয়ে দিব। সো আপনাকে নোট করতে হবে, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আপনি জাস্ট বাইরের কথাগুলো অ্যানালাইসিস গুলো খেয়াল করে যান, কারণ অ্যানালাইসিস গুলো খেয়াল করলে আপনি যখন পিডিএফ ফাইলটা পেয়ে যাবেন তখন কিভাবে পড়তে হবে এটা আপনি বুঝে যাবেন। এই যে নিচে কিন্তু ঠিক এখন যে জিনিসটা আলোচনা করেছি সেটাই বলেছে, দেখেন অধিকাংশ ক্ষেত্রে কঠিন যৌগের জন্য নির্দিষ্ট গলনাঙ্গ এবং তরল যৌগের জন্য নির্দিষ্ট স্ফুটনাঙ্গই বিশুদ্ধতার মানদণ্ড হিসেবে কি হয় ব্যবহার হয়। পাশাপাশি আরো আছে, বাট গলনাঙ্গটা স্পেসিফিক্যালি কঠিন যৌগের বিশুদ্ধতার মানদণ্ড এবং স্থির স্ফুটনাঙ্গ আর স্থির গলনাঙ্গটাকেই স্পেসিফিক্যালি কঠিন এবং তরল যৌগের বিশুদ্ধতার মানদণ্ড হিসেবে কি করা হয়, বিবেচনা করা হয়। আশা করি বুঝতে পেরেছেন আমি আপনাকে যে ভেরিয়েশনটা বুঝাতে চেয়েছি। যেমন হাজারী স্যারের বইয়ে কিন্তু আপনি জিনিসগুলো সব একসাথে পড়েছেন, এই যে দেখেন যৌগের বিশুদ্ধতার মানদণ্ড হিসেবে পড়েছেন, বাট গাজী মোহাম্মদ আহসানুল কবির স্যারের বই ওখানে আপনাকে ডিভাইড করে দিয়েছে, কঠিন এবং কি তরল যৌগের আলাদা আলাদা বিশুদ্ধতার মানদণ্ড দিয়ে দিয়েছে। তো এখানে এখন তো আপনি জিনিসগুলো বুঝতে পারবেন, এই স্থির গলনাঙ্গ যেটা এটা হচ্ছে আমার কঠিন যৌগের বিশুদ্ধতার মানদণ্ড, আর এই যে স্থির স্ফুটনাঙ্গ যেটা এটা হচ্ছে স্পেসিফিক্যালি তরল যৌগের বিশুদ্ধতার মানদণ্ড। আর এই যে কঠিন পদার্থের গ্যালাস গঠন এটা হচ্ছে আপনার এই যে কঠিন যৌগের বিশুদ্ধতার কি মানদণ্ড, ঠিক আছে। আর আপেক্ষিক গুরুত্ব এই যে নির্দিষ্ট প্রতিসারাঙ্ক বা স্থির প্রতিসারাঙ্ক এটা কিন্তু কঠিন এবং তরল দুই যৌগেরই বিশুদ্ধতার মানদণ্ড। আপেক্ষিক গুরুত্ব যেটা এটা হচ্ছে কঠিন যৌগের বিশুদ্ধতার মানদণ্ড, আপেক্ষিক গুরুত্ব যেটা এটা হচ্ছে কঠিন যৌগের বিশুদ্ধতার মানদণ্ড, আর ঘনত্ব যেটা এটা হচ্ছে আপনার তরল যৌগের কি বিশুদ্ধতার মানদণ্ড। এই যে আপনার পড়া শেষ, আশা করি ভাই বুঝতে পেরেছেন। অর্থাৎ আমি যে জিনিসটা আপনাকে বুঝালাম এতক্ষণ সেটা হচ্ছে হাজারী স্যারের বইয়ে যৌগের বিশুদ্ধতার মানদণ্ডগুলো একসাথে দিয়েছে, বাট গাজী আহসানুল কবির স্যারের বইয়ে জিনিসগুলো ডিভাইড করে দিয়েছে। সো আমি আপনাকে বুঝালাম এই যে স্থির গলনাঙ্গ, আবারও বলতেছি যেহেতু এটা ফাইনাল রিভিশন, স্থির গলনাঙ্গ কঠিন পদার্থের, স্থির স্ফুটনাঙ্গ তরল পদার্থের, আর বলেছিলাম প্রতিসারাঙ্ক যেটা স্থির প্রতিসারাঙ্ক বা নির্দিষ্ট প্রতিসারাঙ্ক এটা তরল কঠিন দুই জায়গারই বিশুদ্ধতার কি মানদণ্ড গেল। আর ক্যালাস যেটা এটা কঠিন পদার্থের, এই যে স্ফটিক বা ক্যালাস এটা কিন্তু আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে দেখি। সো এটা ইজিলি রিমেম্বার করার কথা। আর আপেক্ষিক গুরুত্ব যেটা এটা কঠিন যৌগের বিশুদ্ধতার মানদণ্ড, বা ডেনসিটি বা ঘনত্ব যেটা এটা হচ্ছে তরল যৌগের বিশুদ্ধতার মানদণ্ড, যেটা ভাই আপনি গাজী আহসানুল কবির স্যারের বইয়ে জিনিসটা আপনি স্পেসিফিক ভাবে পেয়েছিলেন। যদি আপনার বইটা না থাকে তাও আমি আপনাকে একটু জিনিসটা একসাথে নিয়ে নিলাম যাতে জিনিসটা আপনার মিস হয়ে না যায়। আপনাকে পিডিএফ ফাইল নিয়ে চিন্তা করতে হবে না, ভাই কিন্তু পিডিএফ ফাইল দিয়ে দিব। দেন আসেন ভাই এখানে আরেকটা জিনিস একটু চিন্তা করতে হবে, যেমন গাজী আহসানুল কবির স্যারের বইয়ে আমরা যে স্থির গলনাঙ্গ যেটা বা মেল্টিং পয়েন্ট, ফিক্সড মেল্টিং পয়েন্ট এটা বলেছিলাম শুধু গলনাঙ্গ না, স্থির গলনাঙ্গ, ঠিক আছে, স্থির বা নির্দিষ্ট গলনাঙ্গটা এটা আমরা দেখেছিলাম কঠিন যৌগের বিশুদ্ধতার মানদণ্ড। তবে এখানে গাজী আহসানুল কবির স্যারের বই গলনাঙ্গ নিয়ে আরো কিছু স্পেসিফিক ইনফরমেশন আছে, যেমন আপনাকে এই যে এটা জানতে হবে ইউক্যাটিক মিশ্রণ কি, সমগলন বা ইউক্যাটিক মিশ্রণের ডেফিনেশনটা জানতে হবে। যেমন দেখেন এটা যদি আপনাকে বলি, আর এখানে এই যে ইথেন ডাইওইক অ্যাসিড এবং অক্সালিক অ্যাসিডের গলনাঙ্গ কত দেওয়া আছে 101 ডিগ্রি সেলসিয়াস। আপনি কমেন্ট করুন তো এই যে অক্সালিক অ্যাসিড এটা কি স্ট্যান্ডার্ড পদার্থ, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ না সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? আপনার মনে আছে এই অক্সালিক অ্যাসিড এটা হচ্ছে একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো দেখেন এটা একটু মনে রাখবেন, এই অক্সালিক অ্যাসিডের গলনাঙ্গ হচ্ছে 101 ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি দেখেন সমগলন মিশ্রণ বা ইউক্যাটিক মিশ্রণ জিনিসটা আপনাকে একটু বুঝতে হবে।
সমগলন বা ইউক্যাটিক মিশ্রণটা হচ্ছে কখনো কখনো একটি নির্দিষ্ট সংযুক্তির দুটি কঠিন যৌগের মিশ্রণও স্থির তাপমাত্রায় কি হয় বা বিগলিত হয়। এই ধরনের মিশ্রণকে আমরা বলবো হচ্ছে সমগলন বা ইউক্যাটিক কি বা মিশ্রণ। কখনো কখনো একটা নির্দিষ্ট সংযুক্তির দুইটা কঠিন যৌগের মিশ্রণও স্থির তাপমাত্রায় বিগলিত হয়। এই ধরনের মিশ্রণকে কি বলে? সমগলন মিশ্রণ বা ইউক্যাটিক মিশ্রণ। একটু আন্ডারলাইন করে নেন, যদি বই না থাকে চিন্তা করেন না, বা পিডিএফ ফাইল দিয়ে দেব। আর যে স্ফুটনাঙ্গ নিয়েও কিছু এডিশনাল ইনফরমেশন দেওয়া আছে, সেটা আপনাকে দেখতে হবে একটু। সেটা হচ্ছে সমস্ফুটন মিশ্রণ বা এজিওট্রপিক মিশ্রণ। সমস্ফুটন মিশ্রণ যে কথা, এজিওট্রপিক মিশ্রণ যে কথা, এটার ডেফিনেশনটা একটু দেখতে হবে। যেমন দেখেন, এটা যদি আমরা একটু পড়ি, স্থির বায়ুচাপে প্রত্যেক বিশুদ্ধ তরল যৌগের একটা স্ফুটনাঙ্গ আছে। হ্যাঁ, একটা নির্দিষ্ট কি আছে? স্ফুটনাঙ্গ আছে। তো দেখেন, ইথানল সাধারণ বায়ুচাপে 78.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটে। তার মানে ইথানলের স্ফুটনাঙ্গ কি বলেন তো? 78.3। এই যে আমরা যে এখানে 78.3 সাথে কম্পেয়ার করে আপনাকে আরেকটা জিনিস মনে করে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে 78.1 ডিগ্রি সেলসিয়াস। এটা কিসের স্ফুটনাঙ্গ বলেন তো? আমরা যে রেকটিফাইড স্পিরিট পড়েছিলাম, কি ভাইয়া? রেকটিফাইড স্পিরিট পড়েছিলাম, সেটার স্ফুটনাঙ্গ হচ্ছে কি 78.1, আর 78.3 হচ্ছে কি ইথানলের স্ফুটনাঙ্গ। তো দেখেন ভাই, ইথানল সাধারণ বায়ুচাপে 78.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটে। যদি ভাই আমি আপনাকে জিনিসটা ক্লিয়ার করি, সেটা হচ্ছে সমস্ফুটন মিশ্রণ বা এজিওট্রপিক মিশ্রণ যেটা, সেটা হচ্ছে যে মূলত এই যে দেখেন, কখনো কখনো একাধিক তরল যৌগের নির্দিষ্ট সংযুক্তির মিশ্রণও একটা স্থির তাপমাত্রায় ফুটে। সেটাকে বলা হচ্ছে, এই জাতীয় মিশ্রণকে বলা হচ্ছে সমস্ফুটন মিশ্রণ বা এজিওট্রপিক মিশ্রণ। এই জিনিসটা হয়তো অনেকেই বুঝতে পারেননি। সেটা হচ্ছে কি, মনে করেন একটা তরল, অনলি সিঙ্গেল তরল, এটাকে যখন আপনি হিট দিবেন, একটা স্থির একটা তাপমাত্রায় গিয়ে এই জিনিসটা ফুটবে। ঠিক আছে, সেই জন্য বিশুদ্ধতার মানদণ্ড হিসেবে আমরা বলেছিলাম স্থির স্ফুটনাঙ্গ হচ্ছে তরল যৌগের বিশুদ্ধতার মানদণ্ড। ঠিক আছে, বাট কখনো কখনো দেখা যাচ্ছে শুধু একটা তরল না, দুইটা তরল একসাথে মিশ্রিত আছে। এই যে এই জিনিসটাই বলা হচ্ছে। কখনো কখনো একাধিক তরল, অর্থাৎ একটা তরল আমরা জানি নরমালি একটা স্থির তাপমাত্রায় গিয়ে এটা ফুটতে শুরু করবে, বাট দেখেন সেটাকে আমরা স্থির স্ফুটনাঙ্গ বলি। বাট কখনো কখনো দেখা যাচ্ছে একাধিক তরল যৌগের একটা নির্দিষ্ট একটা সংযুক্তির মিশ্রণও একটা স্থির একটা তাপমাত্রায় গিয়ে ফুটে, তখন ওই মিশ্রণটাকে বলা হচ্ছে সমস্ফুটন মিশ্রণ বা এজিওট্রপিক মিশ্রণ। আশা করি ভাই বুঝতে পেরেছেন। দেন আসেন এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে সমগলন মিশ্রণ বা ইউক্যাটিক মিশ্রণ। এটাও কিন্তু সেম। সমগলন মিশ্রণ বা ইউক্যাটিক মিশ্রণ হচ্ছে, আপনার নরমালি কি হয়, কঠিন একটা নির্দিষ্ট তাপমাত্রায় যখন আপনি জিনিসটাকে হিট দিবেন, তাহলে সেটা গলে যাবে। তো এটাকে বলা হচ্ছে কি স্থির গলনাঙ্ক। সেই জন্য এটা হচ্ছে একটা যৌগের, কঠিন যৌগের বিশুদ্ধতার কি মানদণ্ড। বাট কখনো কখনো দেখা যাচ্ছে একটা কঠিন পদার্থ নয়, কখনো কখনো একটা নির্দিষ্ট একটা সংযুক্তির একের অধিক দুইটা কঠিন পদার্থের মিশ্রণও একটা স্থির একটা টেম্পারেচারে গিয়ে জিনিসটা কি হয় বা বিগলিত হয়, গলে যায়। তখন এই যে একটা সংযুক্ত দুইটা কঠিন পদার্থের যে একটা মিশ্রণ একটা স্থির তাপমাত্রায় গিয়ে গলে যাচ্ছে, সেই মিশ্রণটাকে বলা হচ্ছে সমগলন মিশ্রণ বা ইউক্যাটিক মিশ্রণ। আশা করি আপনি অ্যানালাইসিস গুলা বুঝতে পেরেছেন। অর্থাৎ এমনি নরমালি কি হয়, একটা তরল নির্দিষ্ট তাপমাত্রায় ফুটে, সেটা স্থির গলনাঙ্গ। আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে এটা স্বাভাবিক নিয়ম, দুইটা তরলের যখন আপনি মিশ্রণ করবেন, ওই দুইটা তরলের মিশ্রণও একটা স্থির একটা নির্দিষ্ট একটা টেম্পারেচারে গিয়ে ফুটতে শুরু করে, তখন দুইটা তরলের ওই মিশ্রণটাকে বলা হচ্ছে কি সমস্ফুটন মিশ্রণ বা এজিওট্রপিক মিশ্রণ। ঠিক সেম, দুইটা কঠিন যৌগের যে একটা, দুইটা কঠিন পদার্থের একটা মিশ্রণ, দুইটা কঠিন যৌগের মিশ্রণ একটা নির্দিষ্ট একটা টেম্পারেচারে গিয়ে গলে যাচ্ছে, তখন ওই মিশ্রণটাকে বলা হচ্ছে সমগলন মিশ্রণ বা ইউক্যাটিক মিশ্রণ। আশা করি ভাই বুঝতে পেরেছেন। ওকে, আশা করি ভাই আমি আপনাদের যৌগের বিশুদ্ধতার যে মানদণ্ডের যে বিষয়গুলো আছে এগুলো ক্লিয়ার করতে পেরেছি। এখন আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে ভাই বিশুদ্ধন প্রণালী বা বিশুদ্ধন প্রসেস। কি দেখবো ভাই? বিশুদ্ধন প্রণালী বা বিশুদ্ধন প্রসেস বা পদ্ধতি সমূহ কি কি। এখানে এটা একটু হেডলাইন করে নোট করে রাখতে পারেন। বেজালযুক্ত কঠিন যৌগের গলনাঙ্গ সাধারণত 2 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস কি পায় বা হ্রাস পায়।
আর অবিশুদ্ধ তরলের স্ফুটনাঙ্ক হচ্ছে 2 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। কঠিনের ক্ষেত্রে গলনাঙ্কটা হ্রাস পায় আর অবিশুদ্ধ তরলের ক্ষেত্রে স্ফুটনাঙ্কটা বৃদ্ধি পায়। আশা করি এটাও একটু নোট করে রাখেন, জাস্ট একটু দেখে নেবেন, মনে রাখবেন, ইম্পর্টেন্ট জিনিস। দেন আসেন ভাই প্রসেস বা পদ্ধতি। বিশোধন প্রণালী বা প্রসেসটা হচ্ছে ভাই এটা আবার 3টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে কঠিন যৌগের বিশুদ্ধকরণের জন্য কিছু প্রসেস আছে, তরল যৌগের বিশুদ্ধীকরণের জন্য কিছু প্রসেস আছে, গ্যাসীয় যৌগের বিশুদ্ধীকরণের জন্য কিছু ভাইয়া প্রসেস আছে। তার মানে আমরা দেখলাম যে বিশোধন প্রণালী হচ্ছে 3টা পার্টে বিভক্ত। কঠিন যৌগের বিশুদ্ধীকরণের প্রসেস, তরল যৌগের বিশুদ্ধীকরণের জন্য কিছু প্রসেস, আর গ্যাসীয় যৌগের বিশুদ্ধীকরণের জন্য কিছু প্রসেস। এটা আমরা হাজারী স্যারের বইয়ের চেয়ে যখন আমরা ডক্টর গাজী মোহাম্মদ আহসানুল কবির স্যারের বইয়ের দিকে যাব তখন জিনিসটা আরো বেশি আমাদেরকে বুঝতে সহায়তা করবে, ক্লিয়ার হবে, কারণ ওইখানে জিনিসটা আরেকটু স্পেসিফিক ভাবে বর্ণনা করা আছে। যেমন আমরা যদি একটু খেয়াল করি, এই যে দেখেন ভাই মেথডস অফ পিউরিফিকেশন তথা বিশোধন প্রণালী, মেথডস অফ পিউরিফিকেশন তথা কি ভাই বিশোধন প্রণালী। এই বিশোধন প্রণালীটা দেখেন ভাই এখানে কিন্তু ডক্টর গাজী মোহাম্মদ আহসানুল কবির স্যারের বইয়ে বিশোধন প্রণালীটা 2টা উল্লেখ করেছে অনলি। একটা হচ্ছে কঠিন যৌগের বিশোধনের জন্য প্রসেস, আর হচ্ছে তরল যৌগের বিশোধনের জন্য প্রসেস। বাট একটু আগে কিন্তু আমি হাজারী স্যারের বইয়ে আপনাকে বললাম যে বিশোধনের টোটাল 3টা প্রসেস, কঠিন, তরল কি এবং গ্যাসীয়। কঠিন যৌগের বিশোধনের প্রসেস, তরল যৌগের, দেন হচ্ছে কি ভাই গ্যাসীয় যৌগের বিশোধনের কি প্রসেস, 3টার কথা বলেছিলাম। বাট এখানে কিন্তু গাজী মোহাম্মদ আহসানুল কবির স্যারের বই অনলি 2টা উল্লেখ করেছে। একটা হচ্ছে কঠিন যৌগের বিশোধনের প্রসেস, আর একটা হচ্ছে তরল যৌগের বিশোধনের প্রসেস। এখন এটা আমরা কেন পড়বো? এখান থেকে ভর্তি পরীক্ষায় কোয়েশ্চেন কি হয়? এখান থেকে ভর্তি পরীক্ষায় কোয়েশ্চেন হবে নিচের কোনটি কঠিন যৌগের বিশোধন প্রক্রিয়া নয়, ঠিক আছে, নিচের কোনটি তরল যৌগের বিশোধন প্রক্রিয়া নয়। এভাবে কিন্তু ভাই কোয়েশ্চেন ভর্তি পরীক্ষায় এসেছিল এবং হওয়ার সম্ভাবনা খুব বেশি। এই জন্য আমরা স্পেসিফিক ভাবে মনে রাখবো কঠিন যৌগের বিশোধন পদ্ধতি কোনগুলা আর কোনগুলা তরল যৌগের বিশোধনের পদ্ধতি, এটা মনে রাখবো। এখন এটা মনে রাখারও একটা শর্টকাট জিনিস আছে, শর্টকাটটা একটু আপনাকে বুঝতে হবে। শর্টকাটটা দেখেন, একটু খেয়াল করেন, যত পাথন আছে, যত পাথন নামের যত প্রসেস আছে, কি নামের ভাই? পাথন নামে যত প্রসেস আছে সবগুলো হচ্ছে তরল যৌগের বিশোধন প্রক্রিয়া। খেয়াল করেন, এক কথায় শিখা শেষ আপনার। পাথন নামের যত প্রসেস আছে সবগুলো হচ্ছে তরল যৌগের বিশোধন প্রক্রিয়া। এক্সেপশনাল হচ্ছে ঊর্ধ্বপাতন। এক্সেপশনাল কি ভাই? ঊর্ধ্বপাতন। অর্থাৎ এটা যদি আমি আরো একটু আপনাকে স্পেসিফিক বলি, ঊর্ধ্বপাতন ছাড়া আর পাতন যুক্ত যত প্রসেস আছে সবগুলো হচ্ছে তরল যৌগের বিশোধনের প্রসেস। যেমন খেয়াল করেন, নরমাল পাতন, সাধারণ পাতন, আংশিক পাতন, নিম্নচাপ পাতন, বাষ্প পাতন, সমস্ফুটন পাতন, সবগুলোতে কি আছে দেখেন? পাতন 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 পাতন। অর্থাৎ আমি এই জিনিসটা আপনাকে বলতে চাইছিলাম, পাতন যুক্ত যতগুলো প্রসেস আছে সবগুলো হচ্ছে তরল যৌগের বিশোধনের প্রসেস। এক্সেপশনাল কি? ঊর্ধ্বপাতন ছাড়া। ঊর্ধ্বপাতনও কিন্তু পাতন আছে, বাট ঊর্ধ্বপাতনটা হচ্ছে মনে রাখবেন কঠিন যৌগের বিশোধনের প্রক্রিয়া। আশা করি ভাই বুঝতে পেরেছেন। তার মানে এক কথায় আপনি শিখে ফেললেন ঊর্ধ্বপাতন ছাড়া আর যত পাতন আছে সবগুলো হচ্ছে তরল যৌগের বিশোধন প্রক্রিয়া, কিন্তু ঊর্ধ্বপাতনটা হচ্ছে কঠিন যৌগের বিশোধন প্রক্রিয়া। তার মানে শিখা শেষ, আর এগুলো দেখারও দরকার নেই, মুখস্থ করার দরকার নেই, রিভিশন দেওয়ার দরকার নেই। আরেকটা জিনিস এখানে আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে দ্রাবক নিষ্কাশন, যেটা কি নিষ্কাশন ভাই? এই যে দ্রাবক নিষ্কাশন, এই যে এখানেও কিন্তু ভাই দ্রাবক নিষ্কাশন। অর্থাৎ আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে দ্রাবক নিষ্কাশনটা তরল যৌগের বিশোধন এবং কঠিন যৌগের বিশোধন দুইটার ক্ষেত্রেই কি করা হইবে? ব্যবহার করা হয়। আশা করি ভাই বুঝতে পেরেছেন। এখানে মনে রাখবেন ক্রোমাটোগ্রাফি, এটা হচ্ছে ভাই কঠিন যৌগের বিশোধনের মধ্যে পড়ে, খুবই গুরুত্বপূর্ণ। আর এমনি তো যেহেতু আপনি যখন তরল যৌগের বিশোধন প্রক্রিয়া শিখে ফেলবেন, এগুলো যখন আপনার শিখা হয়ে গেছে, আলটিমেটলি এটা আপনার না পড়লেও চলবে। আপনি শিখলেন কি? তরল যৌগের বিশোধন কি? ঊর্ধ্বপাতন ছাড়া যত পাতন আছে সব তরল যৌগের বিশোধন প্রসেস। আর হচ্ছে দ্রাবক, আরেকটা হচ্ছে কি ভাই? দ্রাবক নিষ্কাশন। দ্রাবক নিষ্কাশনটা কঠিনের ক্ষেত্রে আছে, তরলের ক্ষেত্রে আছে। আর হচ্ছে কি ভাই? রাসায়নিক প্রণালী। অর্থাৎ আপনি তরলেরটা শিখলে কঠিনেরটা শিখার দরকার নেই। আশা করি ভাই বুঝতে পেরেছেন যে কেন এগুলা মনে রাখবেন এবং প্রশ্নগুলো কিভাবে হবে। যেমন আমরা যদি হাজারী স্যারের বইয়ে জিনিসটা একটু করে দেখি তাহলে জিনিসটা আরেকটু স্পেসিফিক হবে। যেমন এই যে দেখেন, কঠিন যৌগের বিশুদ্ধকরণ, এবং তাহলে আমি আপনাকে এতক্ষণ যেটা শিখালাম যে তরল যৌগের বিশোধন প্রসেসগুলো কিভাবে মনে রাখবেন, ঠিক আছে? পাতন, সব পাতন, ঊর্ধ্বপাতন ছাড়া সব পাতন, পাতন, আংশিক পাতন, স্টিম বাষ্প পাতন, নিম্নচাপ পাতন, সমস্ফুটন পাতন, একটা কি ছিল? দ্রাবক নিষ্কাশন।
নিষ্কাশন, দ্রাবক নিষ্কাশন তরলের ক্ষেত্রেও আছে, কঠিনের ক্ষেত্রেও কি আছে, ঠিক আছে। বাট আরেকটা পাতনওয়ালা ঊর্ধ্বপাতন আছে, সেই ঊর্ধ্বপাতনটা কিন্তু তরলের নয়, সেটা কঠিন যৌগের বিশোধন প্রসেস। আর ক্রোমাটোগ্রাফি এটাও কি কঠিন যৌগের বিশোধন প্রসেস। মনে এখানে আরেকটা জিনিস যেটা আমার ডক্টর গাজী মোহাম্মদ আহসানুল কবির স্যারের বইয়ে ছিল না, সেটা হচ্ছে গ্যাসীয় যৌগের বিশুদ্ধীকরণের প্রসেস। এটা কিন্তু ভাই ডেন্টাল ভর্তি পরীক্ষায় এসেছিল, কোশ্চেন ফরম্যাটটা হয়েছিল এরকম, এই যে শোষণ পদ্ধতি এটা কোন যৌগের বিশুদ্ধকরণের ক্ষেত্রে ব্যবহৃত হয়? শোষণ পদ্ধতি কোন যৌগের বিশুদ্ধীকরণের প্রসেস, ঠিক আছে। এই শোষণ পদ্ধতিটা হচ্ছে আমার গ্যাসীয় যৌগের বিশুদ্ধীকরণের জন্য এই প্রসেসটা ব্যবহার করা হয়। তাহলে মনে রাখবো, গ্যাসীয় যৌগের বিশুদ্ধনের প্রসেস হচ্ছে শোষণ পদ্ধতি, তরলীকরণ ও কি আংশিক পাতন। এখানে ভর্তি পরীক্ষা এসেছিল শোষণ পদ্ধতি। এই শোষণ পদ্ধতিটা হচ্ছে গ্যাসীয় যৌগের বিশুদ্ধীকরণের কি ভাই প্রসেস। আশা করি ভাই আপনি আমার কথাটা বুঝতে পেরেন। ওকে আসেন ভাই আমরা এতক্ষণ যে প্রসেস বা পদ্ধতিগুলা আমরা এতক্ষণ যে প্রসেসগুলো দেখতেছি, এই প্রসেসগুলো আবার কিছু বৌদ্ধ ধর্মের উপর ডিপেন্ড করে। কিসের উপর ভাই? বৌদ্ধ ধর্মের উপর। আপনি হাজারি স্যারের বই যদি খুলে থাকেন তাহলে এই জিনিসটা একটু মার্ক করে নিন, যে মার্কার পেন দিয়ে একটু দাগিয়ে নিন। আপনাকে এই টপিকটা অবশ্যই ভর্তি পরীক্ষার আগে রিভাইজ দিতে হবে। আর যদি নাও দাগান তার সমস্যা নেই, ভাই কিন্তু পিডিএফ ফাইল আপনাদেরকে দিয়ে দিব, সো এটা নিয়ে আর টেনশন করার দরকার নেই। তো আসেন ভাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই যে বিশুদ্ধীকরণের যে প্রসেস, এই প্রসেসগুলা কিছু বৌদ্ধ ধর্মের উপর ডিপেন্ড করে, যেটা এখানেও দেওয়া আছে, হাজারি স্যারের বইও দেওয়া আছে। আবার আপনার ডক্টর গাজী মোহাম্মদ আহসানুল কবির স্যারের বই যদি দেখেন তাহলে জিনিসটা একটু বুঝতে আপনার সুবিধা হবে। যেমন দেখেন এই যে ঊর্ধ্বপাতন, এই ঊর্ধ্বপাতনটা ডিপেন্ড করছে উদায়িতার পার্থক্যের উপর। কিসের ভাই? ঊর্ধ্বপাতন ডিপেন্ড করে উদায়িতার পার্থক্যের উপর, মিল আছে ঊর্ধ্বপাতন উদায়িতা। আর ক্রোমাটোগ্রাফি ডিপেন্ড করছে অধিশোষণের হারের উপর। কিসের উপর ভাই? অধিশোষণের হারের উপর। আর স্টিম পাতন যেটা, এটা ডিপেন্ড করছে পানির সঙ্গে মিশ্রণীয় ও স্টিমের উদায়িতার উপর। তারপরে হচ্ছে এই স্ফুটনাঙ্গের পার্থক্যের উপর ডিপেন্ড করে হচ্ছে বিভিন্ন ধরনের যে পাতন আছে, যেমন সাধারণ পাতন, আংশিক পাতন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই যে স্ফুটনাঙ্গের পার্থক্য। হ্যাঁ, এটা এই যে স্ফুটনাঙ্গের পার্থক্য, এই যে বিভিন্ন ধরনের যে পাতন পদ্ধতিগুলো আছে, এগুলো কিসের উপর ডিপেন্ড করে? স্ফুটনাঙ্গের পার্থক্যের উপর ডিপেন্ড করে। এটা আমরা যখন আরো পাতন, আংশিক পাতন এগুলো নিয়ে আলাদাভাবে পড়বো, তখন আমরা বুঝতে পারবো যখন -40°C কম হয় তখন আমাদের কিন্তু কি করতে হয় ভাই? আংশিক পাতন করতে হয়। এজন্য বলা হচ্ছে সাধারণ পাতন, আংশিক পাতন এগুলো নির্ভর করে হচ্ছে স্ফুটনাঙ্গের পার্থক্যের উপর। আর যে দ্রাবক নিষ্কাশন ও ক্যালাশন পদ্ধতি, এটা ডিপেন্ড করেছে দ্রাব্যতার উপর। কিসের উপর ভাই? দ্রাব্যতার উপর। এই জিনিসগুলো একটু মনে রাখবেন, কারণ এগুলো একবার দেখলে আপনার মনে থাকার কথা, কারণ জিনিসগুলো রিলেটেড। তো যেমন ঊর্ধ্বপাতন নির্ভর করে উদায়িতার উপর, এইভাবে জিনিসগুলো রিলেটেড হওয়াতে আপনার মনে থাকবে। এই যে দেখেন ভাই এখানেও সেম জিনিসগুলো দেওয়া আছে। ক্রোমাটোগ্রাফিটা ডিপেন্ড করেছে অধিশোষণের পার্থক্যের উপর, ঠিক আছে, স্থির মাধ্যমে। যে ক্যালাশন এবং দ্রাবক নিষ্কাশন এটা নির্ভর করবে হচ্ছে দ্রাব্যতার পার্থক্যের উপর। আর স্টিম পাতন নির্ভর করবে হচ্ছে পানিতে অদ্রবণীয় ও স্টিম উদায়িতায়, যেটা আপনি পড়েছেন। যে বিভিন্ন ধরনের পাতন, যেমন সাধারণ পাতন, আংশিক পাতন, এটা নির্ভর করবে স্ফুটনাঙ্গের পার্থক্যের উপর। খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি আরো বলতেছি। ঊর্ধ্বপাতন ডিপেন্ড করে হচ্ছে যৌগের উদায়িতার উপর। আশা করি আপনি জিনিসগুলো বুঝতে পেরেছেন। এগুলো অবশ্যই আপনি একটু নোট করে রাখবেন, যে আপনাকে অবশ্যই ভর্তি পরীক্ষার আগে এই জিনিসগুলো দেখে যেতে হবে। ওকে আসেন ভাই এখন আমরা বিভিন্ন ধরনের বিশোধন প্রণালী বা প্রসেসের একটু ছোট করে ডেসক্রিপশন পড়বো, যে ডেসক্রিপশন গুলো ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এতক্ষণ ধরে পড়তেছিলাম কি ভাই, একটু যদি আমরা ফ্ল্যাশব্যাকে যাই আপনাকে একটু রিমেম্বার করে দেওয়ার জন্য, এতক্ষণ ধরে পড়তেছিলাম হচ্ছে ভাই বিশোধন প্রণালী বা প্রসেস। এই বিশোধন প্রণালীটা আবার তিনটা ভাগে আছে। একটা হচ্ছে ভাই কঠিন পদার্থের কিছু বিশোধন প্রসেস আছে, দেন হচ্ছে ভাই তরল পদার্থের কিছু বিশোধন প্রণালী আছে স্পেসিফিক, দেন হচ্ছে ভাই আমরা দেখেছিলাম গ্যাসীয় পদার্থের, গ্যাসীয় যৌগের কিছু স্পেসিফিক বিশোধন প্রণালী বা প্রসেস আছে। যেমন গ্যাসীয় যৌগের বিশোধন প্রণালীর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে শোষণ পদ্ধতি। এই শোষণ পদ্ধতির মাধ্যমে আমরা গ্যাসীয় যৌগের বিশোধন করতে পারি। আর তরল যৌগের বিশোধন আপনাকে রিমেম্বার করতে বলেছিলাম ঊর্ধ্বপাতন ছাড়া। কি পাতন ভাইয়া? ঊর্ধ্বপাতন ছাড়া আর যত পাতনওয়ালা নাম আছে সব পাতন হচ্ছে আমাদের তরল যৌগের বিশোধন প্রসেস করতে আমরা কি করি? ব্যবহার করি। যেমন পাতন, আংশিক পাতন, নিম্নচাপ পাতন, স্টিম পাতন, বাষ্প পাতন, যত পাতন আছে সবগুলো হচ্ছে কি তরল যৌগের বিশোধন প্রণালী। তবে এখন আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে তরল পদার্থের যে বিভিন্ন বিশোধন প্রসেস বা পদ্ধতি আছে, এগুলো একটু ছোট করে আলোচনা করব। যেমন তরল পদার্থের বিশোধনে কি আছে প্রসেসে?
ঊর্ধ্বপাতন ছাড়া আর যত পাতন আছে সবগুলা এই তরল পদার্থের বিশোধনের অন্তর্ভুক্ত। তো আসেন ভাই এখানে একটু যদি আমরা দেখি তরল যৌগের বিশোধনের জন্য পাতন পদ্ধতি সর্বাধিক কি হয় ভাই ব্যবহৃত হয়। প্রয়োজন অনুসারে 4 ধরনের পাতন পদ্ধতি পরীক্ষাগারে ব্যবহার করা হয়। কয় ধরনের ভাই? 4 ধরনের, ঊর্ধ্বপাতন ছাড়া আর যত পাতন আছে। তাহলে আমরা যদি একটু দেখি এই যে পাতনের শ্রেণী বিভাগটা তরল পদার্থের বিশোধনের ক্ষেত্রে, একটা হচ্ছে নরমাল পাতন, দেন হচ্ছে আংশিক পাতন, দেন হচ্ছে নিম্নচাপ পাতন, এটা হচ্ছে স্টিম পাতন বা এটাকে আরেকটা বলা হয় বাষ্প পাতন। স্টিম পাতন বা কি বাষ্প পাতন, এই 4 ধরনের পাতন। ঠিক আছে, ঊর্ধ্বপাতন কিন্তু আবার তরলের বিশোধন পদ্ধতি নয়। তো একটু একটু করে আপনি জিনিসগুলো একটু দেখে নেবেন। সাধারণ পাতন কি? সাধারণ পাতন হচ্ছে দেখেন স্ফুটন তাপমাত্রায় এবং স্বাভাবিক চাপে যে সকল তরল বিয়োজিত হয় না তাদের বেলায় প্রযোজ্য। দেখেন সাধারণ পাতন হচ্ছে স্ফুটন তাপমাত্রায় অর্থাৎ একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা চাপে যে সকল তরল পদার্থ আপনার বিয়োজিত হবে না তাদের বেলায় আমরা কি ইউজ করবো ভাই? সাধারণ পাতন। আর আংশিক পাতন হচ্ছে দেখেন কাছাকাছি স্ফুটনাঙ্গ বিশিষ্ট, কি ভাই? কাছাকাছি স্ফুটনাঙ্গ বিশিষ্ট একাধিক তরল পদার্থের মিশ্রণ থেকে উপাদান পৃথকীকরণের জন্য প্রযোজ্য। এটার একটা কন্ডিশন বা শর্ত আছে। আংশিক পাতনের একটা কন্ডিশন আছে যেটা আমরা হাজারি স্যারের বই জিনিসটা একটু স্পেসিফিক্যালি পাই। যদি আপনাকে দেখাই এই যে পাতন দেখেন হাজারি স্যারের বইয়ে পাতনের যে জিনিসটা দেওয়া হয়েছে, পাতন মানে হচ্ছে তরলের বাষ্পীভবন, দেন হচ্ছে বাষ্পের কি ভাই? ঘনীভবন। অর্থাৎ দুইটা তরলের আপনি একটা মিশ্রণ থেকে তরলকে প্রথমে কি করে নেবেন ভাই? বাষ্পীভবন করবেন, দেন ওই বাষ্পকে ঘনীভবন করে আবার সেম তরলটা পাবেন। ঠিক আছে, এই পাতনটা দেখেন এখানে আবার 5 শ্রেণীতে বিভক্ত বলেছে। সাধারণ পাতন, আংশিক পাতন, সমস্ফুটন পাতন, বাষ্প পাতন, নিম্নচাপ পাতন। ঠিক আছে, দেন আসেন মানে এটা আমি আপনাকে কম্পেয়ার করে এই জন্যই পড়াচ্ছি যাতে আপনার জিনিসগুলা যে কোন বই কি ইনফরমেশন দেওয়া আছে এই জিনিসগুলো বুঝতে পারেন। তো আসেন ভাই সাধারণ পাতন। সাধারণ পাতনটা যেটা হাজারি স্যারের বই বলেছে, দেখ এখানে সাধারণ পাতনের যে কন্ডিশনটা আপনাকে মনে রাখতে হবে, যখন দেখেন 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার অধিক ব্যবধানের স্ফুটনাঙ্গ বিশিষ্ট দুইটা তরল পদার্থের মিশ্রণ থেকে পরস্পরকে বিশুদ্ধ অবস্থায় পৃথক করা যায় তাকে কি বলা হচ্ছে ভাই? সাধারণ পাতন। অর্থাৎ সাধারণ পাতনের যে সত্যটা এটা হচ্ছে আপনার দুইটা তরলের স্ফুটনাঙ্গ যদি 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়, কি হয় ভাই? বেশি 40 ডিগ্রি সেলসিয়াসের যদি বেশি হয় সেক্ষেত্রে দুইটা তরলের মিশ্রণকে আমরা সাধারণ পাতন পদ্ধতি ইউজ করে কি করবো ভাই? পৃথক করব। আশা করি ভাই বুঝতে পেরেছেন। দেন সাধারণ পাতনের সাথে কম্পেয়ার করে যদি আপনি একটু আংশিক পাতনটা দেখেন, কি পাতন ভাই? আংশিক পাতন। এই আংশিক পাতনটা হচ্ছে যখন দুইটা তরলের স্ফুটনাঙ্গ যখন কিন্তু তরল মিশ্রণের উপাদান সমূহের স্ফুটনাঙ্গের ব্যবধান যখন 40 ডিগ্রি সেলসিয়াসের কম হবে তখন পাথন ফ্লাক্স ও শীতকের মাঝখানে অংশ কলাম নামে সাহায্যকারী শীতক ব্যবহার করে পাথন প্রক্রিয়ায় তরল উপাদানসমূহের পৃথকীকরণ সম্ভব এবং অংশ কলাম ব্যবহার করে পাথন প্রক্রিয়ায় মিশ্রণের তরল উপাদানকে পৃথক করার পদ্ধতিকে কি বলা হচ্ছে ভাই? আংশিক পাতন। এখানে আমি আপনাকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা যদি আমি আপনাকে একটু বলি, সাধারণ পাতন যেটা নরমাল পাতন বা সাধারণ পাতন, দেন হচ্ছে ভাই আংশিক পাতন। এই দুইটার মধ্যে যে পার্থক্য, যে কন্ডিশন ভর্তি পরীক্ষার জন্য মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছিল যে সাধারণ পাতন আমরা ইউজ করবো হচ্ছে যখন 40 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে অধিক হবে, আর 40 ডিগ্রি সেলসিয়াসের যখন কম হবে দুইটা তরলের স্ফুটনাঙ্গের ব্যবধান যখন 40 ডিগ্রি সেলসিয়াসের কম হবে সেক্ষেত্রে আমরা আংশিক পাতন ইউজ করবো। আর 40 ডিগ্রি সেলসিয়াসের অধিক হলে সেক্ষেত্রে ইউজ করবো হচ্ছে সাধারণ পাতন। আংশিক পাতনে কি ব্যবহার করা হয়? অংশ কলাম। কি কলাম ভাই? অংশ কলাম। এই জিনিসটা মনে রাখবেন, খুবই খুবই গুরুত্বপূর্ণ। কি ব্যবহার করা হয়? অংশ কলাম। ঠিক আছে, অংশ কলাম, এই জিনিসটা রিমেম্বার করবেন। তাহলে এই জিনিসগুলো একটু দেখে নেবেন, বাইরে যখন পিডিএফ দিব একটু তোমরা এই জিনিসগুলো স্টাডি করে নেবেন। দেন তার মানে আমরা দুইটা জিনিস ক্লিয়ার করলাম, একটা হচ্ছে সাধারণ পাতন আর একটা হচ্ছে কি আংশিক পাতন। ওকে, দেন আরো কিছু ইম্পর্টেন্ট পাতন আছে, যেমন যেগুলো যদি আমরা একটু দেখি, এগুলো হয়তো আমি আর এত আলোচনা করবো না, যেমন স্টিম পাতন, দেন হচ্ছে নিম্নচাপ পাতন, এগুলো দুই জায়গায় আছে, আপনি এগুলো একটু দেখে নেবেন। এগুলো একটু আপনারা এখানে আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো একটু আপনাদেরকে দেখে নিতে হবে, যেমন এই যে ট্রাইক্লোরোমিথেনের স্ফুটনাঙ্গ দেওয়া আছে 63 ডিগ্রি সেলসিয়াস। যেমন এখানে একটা ইনফরমেশন আছে, বর্তমানে উন্নত ল্যাবরেটরিগুলোতে তাপ প্রয়োগের জন্য কি ব্যবহার করা হয়? হিটিং ম্যান্টেল। উন্নত ল্যাবরেটরিতে তাপ প্রয়োগের জন্য নিচের কোনটা ব্যবহার করা হয়? এভাবে কোয়েশ্চেনগুলো হবে, হিটিং ম্যান্টেল ব্যবহার করা হয়। এই জিনিসগুলো দেখতে হবে। যেমন এখানে একটা ইনফরমেশন, অধিকাংশ জৈব তরল পদার্থ দাহ্য বিদায়, কি বিদায়? দাহ্য বিদায় পাতন ফ্লাক্সে সরাসরি তাপ প্রয়োগ
প্রয়োগ না করে পানি গাহ বা ওয়াটার বাথ অথবা তৈল গাহের উপর রেখে কি করা হয় বা উত্তপ্ত করা হয়, ইনফরমেশনটা দেখবেন। এবং উন্নত ল্যাবরেটরিতে হিট বা উত্তপ্ত করার জন্য হিটিং ম্যান্টেল ব্যবহার করা হয়। এই যে ইনফরমেশন এগুলো একটু দেখে নেবেন। ট্রাইক্লোরোমিথেনের স্ফুটনাঙ্ক 63 ডিগ্রি সেলসিয়াস, এগুলো একটু দেখে নেবেন। এটা সাধারণ পাতনের ক্ষেত্রে বাইরে যখন পিডিএফ দিব তখন জিনিসগুলো আরো বুঝতে পারবেন। যেমন এই যে আংশিক পাতন, আংশিক পাতনে কিছু ইনফরমেশন, কাছাকাছি স্ফুটনাঙ্ক বিশিষ্ট দুই বা ততোধিক তরল পদার্থের মিশ্রণকে অংশ কলাম যুক্ত একটি পাতন ফ্লাক্সে তাপ প্রয়োগ করে উপাদানগুলো নিজ নিজ স্ফুটনাঙ্কে পাতিত করে পৃথক করার পদ্ধতিকে আংশিক পাতন। আংশিক পাতন ইউজ করব হচ্ছে যখন দুই বা ততোধিক তরলের মিশ্রণ স্ফুটনাঙ্ক যখন কত হবে বা -40 ডিগ্রি সেলসিয়াসের কম হবে, সেক্ষেত্রে আমরা আংশিক পাতন ইউজ করব। এই জিনিসগুলো দেখবেন। যেমন এই যে দেখেন এখানে কিছু ইনফরমেশন, মিথানলের স্ফুটনাঙ্ক হচ্ছে 64, বেনজিনের স্ফুটনাঙ্ক হচ্ছে 81 ডিগ্রি সেলসিয়াস এবং টলুইনের স্ফুটনাঙ্ক হচ্ছে কত 111 ডিগ্রি সেলসিয়াস। যেমন দেখেন আংশিক পাতনের ব্যবহারগুলো একটু দেখে নেবেন। আংশিক পাতন প্রক্রিয়া রসায়ন শিল্পে ব্যাপক হারে ব্যবহৃত হয়। যেমন পেট্রোলিয়াম বিশোধনে, লঘু তেল হতে অ্যারোমেটিক হাইড্রোকার্বন পৃথকীকরণে, চিনির গাজন পদ্ধতিতে প্রাপ্ত তরল থেকে অ্যালকোহলীয় পানি উৎপাদনে আংশিক পাতন প্রক্রিয়া ব্যবহার উল্লেখযোগ্য। তবে হাজারি স্যারের বইয়ে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে যেটা সাধারণ পাতন এবং আংশিক পাতনের ব্যবহারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই দেখে নিতে হবে। যেমন এখানে একটা ইনফরমেশন দেখেন, তরল পদার্থের স্ফুটনাঙ্ক 100 থেকে 120 ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বে হলে পানি শীতক বা লিবিক শীতকের পরিবর্তে 1 সেন্টিমিটার ব্যাসের 80 সেন্টিমিটার কিউব দীর্ঘ কাঁচ নির্মিত বায়ু শীতক ব্যবহার করা হয়। তাহলে বায়ু শীতক কখন ব্যবহার করা হয়? তো যখন তরল পদার্থের স্ফুটনাঙ্কটা 100 থেকে 120 ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু ভর্তি পরীক্ষার জন্য খুবই বায়ু শীতক কখন ব্যবহার করি? যখন দুইটা তরল পদার্থের স্ফুটনাঙ্ক 100 থেকে 120 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যাবে, তখন আমরা লিবিক শীতকের পরিবর্তে বায়ু শীতক কি করি? ব্যবহার করি। বা ইনফরমেশন গুলো একটু দেখে নেবেন, পিডিএফ পেলে এগুলো একটু আবার একটু স্টাডি করবেন। দেন আসেন দেখেন এই যে আংশিক পাতনের যে প্রয়োগ, এখানে দেখেন হাজারি স্যারের বই সুন্দর করে আছে যে আধুনিক রাসায়নিক শিল্পে এটা হচ্ছে আংশিক পাতনের ব্যবহার। কিসের ব্যবহার? আংশিক পাতনের কি ব্যবহার? আধুনিক রাসায়নিক শিল্পে অংশ কলাম ব্যবহার করে। অংশ কলাম কোথায় ব্যবহার করি? আংশিক পাতনে। পেট্রোলিয়াম থেকে ডিজেল, পেট্রোল, কেরোসিন পৃথকীকরণ। তাহলে কোয়েশ্চেনগুলো হবে এরকম, পেট্রোলিয়াম থেকে ডিজেল, পেট্রোল, কেরোসিন পৃথকীকরণে কোন পাতন পদ্ধতি ব্যবহার করে? সেটা হচ্ছে আংশিক পাতন। দেন হচ্ছে রেকটিফাইড স্পিরিট উৎপাদন, আলকাতারার অংশ পাতন, লঘু তেল থেকে বেনজিন, টলুইন প্রভৃতি পৃথকীকরণ কিভাবে উল্লেখযোগ্য। তার মানে কোয়েশ্চেন গুলো হবে লঘু তেল থেকে বেনজিন এবং টলুইন পৃথকীকরণের জন্য কোন পদ্ধতি উল্লেখযোগ্য? সেটা হচ্ছে আংশিক পাতন। এই জিনিসগুলো একটু দেখে নেবেন, পিডিএফ তো পেয়ে যাবেন। আমি জাস্ট আপনাকে বোঝাচ্ছি যে পিডিএফ গুলো আপনি কিভাবে স্টাডি করবেন বা চর্চা করবেন। যেমন এই যে সমস্ফুটন মিশ্রণ, এটা কিন্তু ভাই আমি আপনাদেরকে আগেই বলেছিলাম, সমস্ফুটন মিশ্রণ বা এজিওট্রপিক মিশ্রণ, এই জিনিসটা কিন্তু আমরা একটু পূর্বে আলোচনা করেছিলাম। সো এখানে আমি আর আলোচনা করলাম না। ওকে ভাই, আসেন এখন আমরা দেখব হচ্ছে সমস্ফুটন পাতন। আমরা একটু আগে ভাই এজিওট্রপিক মিশ্রণ বা সমস্ফুটন মিশ্রণ সম্পর্কে একটু করে বলেছিলাম। এই যে ভাই এখানে হাজারি স্যারের বইয়ের ডেফিনিশনটা আরো একটু স্পেসিফিক ভাবে দেওয়া আছে। সমস্ফুটন মিশ্রণ দেখেন, তরল মিশ্রণটির প্রত্যেক উপাদান তরলের স্ফুটনাঙ্কের চেয়ে কম বা বেশি তাপমাত্রায় যদি ফুটে, তখন এরূপ মিশ্রণকে আমরা বলে থাকি হচ্ছে ভাই সমস্ফুটন মিশ্রণ। এই সমস্ফুটন মিশ্রণের মধ্যে আমাদেরকে এই সমস্ফুটন মিশ্রণের উপাদান সমূহ যে প্রক্রিয়ার মাধ্যমে পৃথক করা হয় সেটাকে বলা হচ্ছে ভাই সমস্ফুটন পাতন। অর্থাৎ সমস্ফুটন পাতন হচ্ছে সমস্ফুটন মিশ্রণের উপাদানগুলো পৃথক করার যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে ভাই সমস্ফুটন পাতন। আশা করি ভাই বুঝতে পেরেছেন। এখানে আমাদের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে ভাই সর্বনিম্ন স্ফুটনাঙ্গের সমস্ফুটন মিশ্রণ, আরটা হচ্ছে ভাই সর্বোচ্চ স্ফুটনাঙ্গের সমস্ফুটন মিশ্রণ। এখান থেকে কিন্তু ভাই ভর্তি পরীক্ষায় কোয়েশ্চেন এসেছিল। একটা হচ্ছে কি সর্বোচ্চ স্ফুটনাঙ্গের সমস্ফুটন মিশ্রণ। এখানে যে জিনিসগুলো ভাই এখানে দাগানো আছে এগুলো অবশ্যই আপনাকে কিন্তু চেক করতে হবে। আমি যখন পিডিএফ দিব তখন এই জিনিসগুলো একটু দেখে নেবেন। সর্বনিম্ন স্ফুটনাঙ্গের সমস্ফুটন মিশ্রণের উদাহরণ হচ্ছে ভাই রেকটিফাইড স্পিড। কি ভাই আমরা যে রেকটিফাইড স্পিডটা হচ্ছে ভাই সর্বনিম্ন স্ফুটনাঙ্গের সমস্ফুটন মিশ্রণের উদাহরণ হচ্ছে রেকটিফাইড স্পিড। কেন দেখেন এখানে যে উদাহরণটা দেওয়া হচ্ছে 95.6% ইথানল এবং 4.4% পানির মিশ্রণ। এই 95.6% ইথানল এবং 4.4% পানির মিশ্রণকে আমরা বলে থাকি হচ্ছে রেকটিফাইড স্পিড। এবং এই রেকটিফাইড স্পিডের স্ফুটনাঙ্ক কত হবে?
78.15 ডিগ্রি সেলসিয়াস। আপনাকে কোশ্চেনটা এভাবে হতে পারে, সর্বনিম্ন স্ফুটনাঙ্কের সমস্ফুটন মিশ্রণের উদাহরণ নিচের কোনটা? উদাহরণ হচ্ছে রেকটিফাইড স্পিড, অথবা এটার স্ফুটনাঙ্ক কত? স্ফুটনাঙ্ক হচ্ছে 78.15, অথবা বলতে পারে 95.6% ইথানল ও 4.4% পানির মিশ্রণের স্ফুটনাঙ্ক কত? তাহলে এটা কত হবে? 78.15 ডিগ্রি সেলসিয়াস। আর হচ্ছে ভাই সর্বোচ্চ স্ফুটনাঙ্কের সমস্ফুটন মিশ্রণ, এটা কিন্তু ভাই খুবই গুরুত্বপূর্ণ, এটা ভর্তি পরীক্ষায় এসেছিল। সর্বোচ্চ স্ফুটনাঙ্কের সমস্ফুটন মিশ্রণের উদাহরণ হচ্ছে 68.4% নাইট্রিক অ্যাসিড এবং 31.6% পানির মিশ্রণ। এটা হচ্ছে সর্বোচ্চ স্ফুটনাঙ্কের সমস্ফুটন মিশ্রণের উদাহরণ, এবং এটার স্ফুটনাঙ্কটা মনে রাখবেন, এটা ভর্তি পরীক্ষায় দেখা ছিল 120.5 ডিগ্রি সেলসিয়াস। কোয়েশ্চেনটা হয়েছিল এরকম, 68.4% নাইট্রিক অ্যাসিড এবং 31.6% পানির মিশ্রণের স্ফুটনাঙ্ক কত? স্ফুটনাঙ্ক হচ্ছে 120.5 ডিগ্রি। আশা করি ভাই বুঝতে পেরেছেন। তার মানে সর্বনিম্ন স্ফুটনাঙ্কের সর্বনিম্ন, ফার্স্ট ওয়ান মনে রাখবেন, সর্বনিম্ন স্ফুটনাঙ্কের সমস্ফুটন মিশ্রণ হচ্ছে ভাই রেকটিফাইড স্পিড। কি ভাই? রেকটিফাইড স্পিড, এবং রেকটিফাইড স্পিড তো আমরা সবাই জানি 95.6% ইথানল প্লাস হচ্ছে 4.4% পানির মিশ্রণ, পানি, ঠিক আছে, ইথানল এবং কি 4.4%, আমাদের স্ফুটনাঙ্ক হতো 78.15 ডিগ্রি কি সেলসিয়াস। আর সর্বোচ্চ স্ফুটনাঙ্কের সমস্ফুটন মিশ্রণ হচ্ছে 68.4% নাইট্রিক অ্যাসিড এবং 31.6%, এবং এটার স্ফুটনাঙ্ক হচ্ছে ভাই কত? 120.5 ডিগ্রি সেলসিয়াস। এগুলো ভাই জাস্ট সিম্পল আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনি জিনিসগুলো একটু মনে রাখবেন। এখানে একটা জিনিস মনে রাখবেন, কিন্তু বিশুদ্ধ নাইট্রিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক কত দেখেন ভাই? 86 ডিগ্রি সেলসিয়াস। কত? 86 ডিগ্রি সেলসিয়াস। এই জিনিসগুলো একটু মুখস্থ করবেন, কারণ স্ফুটনাঙ্কগুলো দিয়ে দিলে আপনার যদি মুখস্থ না থাকে তাহলে জিনিসগুলো কিন্তু কনফিউশনে পড়ে যাবেন। সো জিনিসগুলো একটু রিভিশন দিয়ে দিবেন, যেগুলো ভাই মার্কিং করা আছে এগুলো অবশ্যই আপনাকে দেখতে হবে। দেন হচ্ছে রেকটিফাইড স্পিড বা 95.6% ইথানল থেকে 100% ইথানল প্রস্তুতি, অর্থাৎ হেডলাইনটা হচ্ছে মূলত রেকটিফাইড স্পিড থেকে বিশুদ্ধ ইথানল। কি ভাই? রেকটিফাইড স্পিড থেকে আপনি বিশুদ্ধ ইথানল কিভাবে প্রস্তুত করবেন? এটা আপনি দুইভাবে প্রস্তুত করতে পারবেন। একটা হচ্ছে ভাই পাথুরে চুন সহ পাতন করে, কি ভাই? পাথুরে চুন তথা ক্যালসিয়াম অক্সাইড সহ পাতন করে, আর হচ্ছে বেনজিন সহ পাতন করে আপনি রেকটিফাইড স্পিড থেকে 100% ইথানল কি করতে পারবেন? প্রস্তুত করতে পারবেন। কিভাবে দেখেন ভাই, এখানে একটু ডেসক্রিপশনটা দেখলে বুঝতে পারবেন। রেকটিফাইড স্পিডকে পাথুরে চুন বা কুইক লাইম সহ পাতন করলে ক্যালসিয়াম অক্সাইড দ্বারা 4.4% পানি শোষিত হয় এবং 78.3 ডিগ্রি সেলসিয়াস বিশুদ্ধ ইথানল পাতিত তরল রূপে পাওয়া যায়। দেখেন ভাই, এই যে এটা হচ্ছে রেকটিফাইড স্পিড, এই যে দেখেন এটা হচ্ছে রেকটিফাইড স্পিড 95.6% ইথানল, এটা হচ্ছে ভাই 4.4% পানি। এই টোটালটা হচ্ছে রেকটিফাইড স্পিড। এই রেকটিফাইড স্পিডকে যখন আপনি ক্যালসিয়াম অক্সাইড সহ পাতন করবেন, এই রেকটিফাইড স্পিডের স্ফুটনাঙ্ক হচ্ছে এমনি কত? 78.15 ডিগ্রি সেলসিয়াস। দেখেন ভাই 78.15 ডিগ্রি সেলসিয়াস। এটাকে যখন আপনি ক্যালসিয়াম অক্সাইড সহ পাতন করবেন তখন বলা হচ্ছে এই ক্যালসিয়াম অক্সাইড এই যে 4.4% যে পানি আছে এটাকে শোষণ করবে, শোষণ করে আপনার ইথানলটা প্রস্তুত করবে। কি প্রস্তুত করবে? 100% ইথানলটা প্রস্তুত করবে। তখন এটার টেম্পারেচার হচ্ছে কত ভাই? ইথানলের স্ফুটনাঙ্ক কত ভাই? 78.3 ডিগ্রি সেলসিয়াস। আশা করি ভাই বুঝতে পারছেন। অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড সহ আমরা পাতন করলে রেকটিফাইড স্পিডকে ক্যালসিয়াম অক্সাইড সহ পাতন করলে আমরা কি পাবো ভাই? বিশুদ্ধ ইথানল প্রস্তুত করতে পারবো। দেন হচ্ছে ভাই বেনজিন সহ পাতন করে আপনি 100% ইথানল বিশুদ্ধ ইথানল প্রস্তুত করতে পারবেন। একটু মনে রাখবেন, বেনজিন সহ সমস্ফুটন পাতন দ্বারা বিশুদ্ধ ইথানল প্রস্তুত করা যায়। যেমন রেকটিফাইড স্পিডে প্রয়োজন মতো বেনজিন মিশিয়ে পাতন করলে 64.8 ডিগ্রি সেলসিয়াস ও 68.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিম্নোক্ত দুটি সমস্ফুটন মিশ্রণের পাতন শেষে অবশেষ রূপে বিশুদ্ধ কি পাওয়া যাবে? ইথানল পাওয়া যায়। এখানে জাস্ট আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে রেকটিফাইড স্পিড থেকে আমরা বিশুদ্ধ ইথানল প্রস্তুত করব, সেক্ষেত্রে আমরা কুইক লাইমটা ব্যবহার করব ক্যালসিয়াম অক্সাইড সহ পাতন করে, ঠিক আছে। আর হচ্ছে বেনজিন সহ পাতন করলে আমরা বিশুদ্ধ ইথানল পাবো। এই দুইটা জিনিস একটু রিমেম্বার করবেন, এগুলো ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখে নিতে হবে আপনাকে। দেন এখানে এটা একটু দেখে নেবেন, এই জিনিসগুলো আন্ডারলাইন করা আছে, এগুলো একটু দেখে নেবেন। পিডিএফ দিয়ে দিব ভাই, আপনাদেরকে ভাই পিডিএফ দিয়ে দিব, সো চিন্তা করবেন না। দেন আসেন এখন আমরা দেখবো হচ্ছে ভাই বাষ্পপাতন তথা স্টিম পাতন, ঠিক আছে। এখন জাস্ট আমরা ডেফিনেশন গুলো দেখবো। বাষ্পপাতন বা স্টিম পাতনের আপনি সিম্পলি ডেফিনেশনটা মনে রাখবেন, যেসব কঠিন ও তরল জৈব যৌগ পানিতে অদ্রবণীয় আবার ফুটন্ত পানিতে বিয়োজিত হয় না।
নরমালি পানিতে দ্রবণীয় ফুটন্ত পানিতে বিয়োজিত হয় না, কিন্তু উত্তপ্ত জলীয় বাষ্প বা স্টিমে সহজে উদায়ী হয়। অর্থাৎ যেসব কঠিন তরল জৈব যৌগ স্টিম তথা বাষ্পে সহজে উদায়ী হয় সেসব মিশ্রণ থেকে স্টিম প্রবাহের দ্বারা পৃথক করার পদ্ধতিকে আমরা বাষ্পপাতন বা কি বলবো ভাই, স্টিম পাতন বলে থাকি। এই জিনিসটা একটু দেখতে হবে আমাদেরকে, জাস্ট বাই ডেফিনেশনটা দেখে নেবেন। দেন হচ্ছে এই স্টিম পাতনের প্রয়োগটা খুবই গুরুত্বপূর্ণ। স্টিম পাতনের প্রয়োগটা আপনি একটু করে দেখেন। স্টিম পাতনের প্রয়োগ কি কাজে আপনি স্টিম পাতনটা, এই স্টিম পাতন পদ্ধতিতে সুগন্ধ পুষ্প থেকে ফুলের নির্যাস, যেমন এই যে গোলাপ জল, আপনার কোয়েশ্চেনটা হবে গোলাপ জল প্রস্তুতিতে আপনি কোন পাতন পদ্ধতিতে গোলাপ জলটা আমরা প্রস্তুত করি। গোলাপ জলটা প্রস্তুত করা হচ্ছে স্টিম পাতন তথা বাষ্প পাতন পদ্ধতিতে। দেন হচ্ছে ইউক্যালিপটাস পাতা, এই যে ইউক্যালিপটাস পাতা থেকে তৈল প্রস্তুতি, ইউক্যালিপটাস পাতা থেকে সুগন্ধিযুক্ত তেল নিষ্কাশন করা হয় কোন পদ্ধতিতে, এটা হবে আপনার স্টিম পাতন বা বাষ্প পাতনের সাহায্যে। দেন এনিলিনের বিশোধন করা হয় কিসের সাহায্যে, এই যে এনিলিনের বিশোধন করা হচ্ছে বাষ্প পাতনের সাহায্যে। একটু উদাহরণগুলো মনে রাখবেন। তার মানে এখানে আপনি চেক করবেন হচ্ছে বাষ্প পাতনের ডেফিনেশন, বাষ্প পাতন বা স্টিম পাতনের ডেফিনেশন হচ্ছে যেসব কঠিন ও তরল জৈব যৌগ স্টিমে সহজে উদায়ী হবে তাদেরকে আমরা বাষ্প পাতন বা স্টিম পাতনে পৃথক করব। গোলাপ জল, তারপরে এনিলিন, তারপর হচ্ছে ইউক্যালিপটাস পাতা থেকে তৈল তৈরিতে এই বাষ্পপাতন বা স্টিম পাতনটা আমরা ইউজ করে থাকি। দেন এখন দেখবো হচ্ছে ভাই আমরা নিম্নচাপ পাতন বা অনুপ্রেশ পাতন। নিম্নচাপ পাতন বা কি, অনুপ্রেশ পাতন। এখানে নিম্নচাপ পাতনের যে আরেকটা নাম অনুপ্রেশ পাতন, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। অপশনে যখন নিম্নচাপ পাতন দেওয়া না থাকে তখন কিন্তু অনেকে আপনারা কনফিউশনে পড়েন, সো এই জিনিসটা একটু মনে রাখবেন। এখানে আমাদেরকে যেটা দেখতে হবে ফার্স্ট হচ্ছে আমরা ডেফিনিশনটা মনে রাখবো। তরল পদার্থের উপরিস্থিত বায়ুচাপ হ্রাসের মাধ্যমে তরলের স্বাভাবিক স্ফুটনাঙ্গের চেয়ে যখন নিম্ন তাপমাত্রায়, এই যে দেখেন স্বাভাবিক স্ফুটনাঙ্গের চেয়ে যখন নিম্ন তাপমাত্রায় কোনো তরল পদার্থকে পাতন করে কোনো মিশ্রণ হতে পৃথক করা হয় তখন সেটাকে আমরা নিম্নচাপ পাতন বা অনুপ্রেশ পাতন বলবো। অর্থাৎ নিম্নচাপ পাতন এটা দেখেই বোঝা যাচ্ছে স্বাভাবিক যেটা স্ফুটনাঙ্গ এটার চেয়ে যখন আমরা নিম্ন তাপমাত্রায় কোনো তরল পদার্থকে পাতন করব তখন সেটাকে নিম্নচাপ পাতন বা অনুপ্রেশ পাতন আমরা বলবো। এই জিনিসটা একটু দেখে নেবেন। এখানে একটা জিনিস প্রয়োগটা দেখেন, এই যে নিম্নচাপ পাতনের প্রয়োগ উল্লেখ্য তরল পদার্থের উপরিস্থিত বায়ুচাপ বৃদ্ধি করলে তরলের স্ফুটনাঙ্গ কি পায়, বৃদ্ধি পায়। আবার বায়ুচাপ হ্রাস করলে আমরা জানি স্ফুটনাঙ্গ কি পায়, হ্রাস পায়। যে সকল জৈব তরল এদের স্বাভাবিক স্ফুটনাঙ্গের তাপমাত্রায় বিয়োজিত হয়ে যায় সেসব তরল পদার্থ থেকে অপেক্ষাকৃত নিম্নচাপ তথা নিম্ন তাপমাত্রায় কি করা হবে, পাতন করা হয়। এরকম একটা এক্সাম্পল হচ্ছে এই যে সাবান তৈরিতে যে আমরা যে গ্লিসারিন, এই যে এটা, এই যে দেখেন স্বাভাবিক বায়ুচাপে 760 মিলিমিটার মার্কারিতে এই যে গ্লিসারিন 290 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আংশিক বিয়োজন সহ ফুটে ও পাতিত হয়, কিন্তু 12 মিলিমিটার মার্কারি নিম্নচাপে ও 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লিসারিন বিয়োজন ছাটাই ফুটে ও পাতিত হয়। তাই সাবান শিল্পে এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই যে তাই সাবান শিল্পে বর্জ্যলায় হতে গ্লিসারিনকে নিম্নচাপ ও নিম্ন তাপমাত্রায় পাতিত করে কি করা হয়, পৃথক করা হয়। এখানে যে জিনিসটা আপনাকে বুঝতে হবে, মানে গ্লিসারিন যেটা এটা হচ্ছে নরমালি 290 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আংশিক বিয়োজন সহ ফুটে পাতিত হয়, কিন্তু আপনি এটাকে যখন নিম্নচাপ ও 180 ডিগ্রি সেলসিয়াস নিম্নচাপ এবং নিম্ন তাপমাত্রায় পাতিত, কিন্তু এই গ্লিসারিনটা আবার নিম্নচাপে এবং নিম্ন তাপমাত্রায় এই গ্লিসারিন বিয়োজন ছাটাই ফুটে, অর্থাৎ বিয়োজিত না হয়ে ফুটে এবং কি হয়, পাতিত হয়। এই জন্য আমরা সাবান শিল্পে বর্জ্যলায়, এই জিনিসটা মনে রাখবেন, সাবান শিল্পে বর্জ্যলায় হতে গ্লিসারিনকে নিম্নচাপ ও নিম্ন তাপমাত্রায় পাতিত করে কি করা হয়, পৃথক করা হয়। তার মানে আমরা সাবান শিল্পে গ্লিসারিনকে কোন পদ্ধতিতে পৃথক করি, সেটা হচ্ছে নিম্নচাপ পাতন বা অনুপ্রেশ পাতনের মাধ্যমে কি করে থাকি, পৃথক করে থাকি। এই জিনিসটা এখানে ইম্পর্টেন্ট, একটু দেখে নেবেন। তার মানে এতক্ষণ ধরে আমরা যে পাতনগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো হচ্ছে সবগুলো তরল যৌগের বিশোধন প্রক্রিয়ার প্রসেস তথা পদ্ধতি, তরল যৌগের বিশোধন প্রক্রিয়ার প্রসেস তথা পদ্ধতি নিয়ে কিন্তু আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম। সাধারণ পাতন, আংশিক পাতন, তারপর হচ্ছে নিম্নচাপ পাতন, এই সবগুলো হচ্ছে আমার তরল যৌগের বিশোধন প্রক্রিয়ার প্রসেস। সো এই জিনিসগুলো অবশ্যই মেনটেন করবেন। এখানে একটা জিনিস একটু মনে রাখবেন যেটা গুরুত্বপূর্ণ, আমি হয়তো স্কিপ করে গেছি, সেটা হচ্ছে আমরা যে সাধারণ পাতন বলেছিলাম এই সাধারণ পাতন প্রক্রিয়া মূলত 3টা যন্ত্র ব্যবহার করে, একটা পাতন ফ্লাক্স, লিবিক শীতক এবং গ্রাহক পাত্র কি করা হবে, ব্যবহার করা হয়। এই যে একটা কোয়েশ্চেন এসেছিল এরকম, লিবিক শীতক
শীতকটা কোন পাতন প্রক্রিয়া ব্যবহার করে, হচ্ছে সাধারণ পাতন প্রক্রিয়া। তবে এখানে আরেকটা কোশ্চেন আছে, লিবিক শীতকের পরিবর্তে আপনি বায়ু শীতক কখন ব্যবহার করবেন, এটা তো বলেছি মনে হয়। বায়ু শীতক ব্যবহার করবেন হচ্ছে যখন স্ফুটনাঙ্ক 100 থেকে 120 ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বে হয়ে যাবে, বেশি হয়ে যাবে। এই জিনিসগুলো একটু দেখবেন, এগুলো ভাই খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যেগুলো আন্ডারলাইন করা, যে টপিকগুলো মার্কিং করা আছে, এগুলো আপনি কখনোই স্কিপ করবেন না। আমরা যে পিডিএফ গুলো দিব, এই মার্কিং করা পয়েন্টগুলো আপনি অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে। দেন আসেন ভাই, এখন আমরা দেখবো হচ্ছে ঊর্ধ্বপাতন। এই ঊর্ধ্বপাতনটা কিসের বলেন তো? এই ঊর্ধ্বপাতনটা হচ্ছে ভাইয়া কঠিন যৌগের বিশোধনের একটা প্রসেস। কঠিন যৌগ, কি যৌগ ভাইয়া? কঠিন যৌগের বিশোধনের যে প্রসেস, তার মধ্যে কঠিন যৌগের বিশোধনের যে প্রসেস, তার মধ্যে এই ঊর্ধ্বপাতনটা বিরাজমান। অর্থাৎ ঊর্ধ্বপাতন ছাড়া আর যত পাতন সবগুলো কিন্তু তরল যৌগের বিশোধনের প্রসেস, বাট ঊর্ধ্বপাতনটা হচ্ছে একমাত্র কঠিন যৌগের বিশোধনের প্রসেস, যেটা অনেকবার বলেছিলাম। তাহলে এই ঊর্ধ্বপাতনের ডেফিনিশন কিন্তু আপনি ছোটবেলা থেকে শিখেছেন। যেসব কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, এবং সেই বাষ্পকে আবার শীতল করলে একই কঠিন পদার্থ পাওয়া যায়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ঊর্ধ্বপাতন। এই ঊর্ধ্বপাতন প্রসেসটা ভাই ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখানে কোয়েশ্চেন হতে পারে, নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? ঊর্ধ্বপাতিত পদার্থ হচ্ছে কর্পূর, ন্যাফথেলিন, বেনজোইক অ্যাসিড, এগুলো হচ্ছে ভাই আপনার ঊর্ধ্বপাতিত পদার্থ। এগুলো একটু দেখবেন, কর্পূর, ন্যাফথেলিন এবং কি ভাই বেনজোইক অ্যাসিড, এই জিনিসগুলো একটু রিমেম্বার করবেন। দেন পাশাপাশি এই যে দেখেন, অলরেডি এখানে উল্লেখ করে দিয়েছি, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 13-14তে অ্যাডমিশন টেস্টে এসেছিল, এই যে প্রয়োগ এখান থেকে। আর ডেন্টাল এসেছিল 18-19। আপনার কোয়েশ্চেন করা হবে ন্যাফথেলিন কোন জাতীয় পদার্থ? ন্যাফথেলিন হচ্ছে ভাই ঊর্ধ্বপাতিত পদার্থ, ঠিক আছে। কর্পূর কি কি ভাই? কর্পূর, ন্যাপথেলিন, আয়োডিন এবং কি ভাই বেনজোইক অ্যাসিড, এই চারটা মনে রাখবেন। কর্পূর, ন্যাপথেলিন, আয়োডিন এবং বেনজোইক অ্যাসিড, এগুলো হচ্ছে ভাই আপনার ঊর্ধ্বপাতিত পদার্থ। এই জিনিসগুলো একটু অবশ্যই চেক করে নেবেন। দেন এক নজরে ডেফিনিশনগুলো এখানে দেওয়া আছে। যেমন সাধারণ পাতন, যখন 40 ডিগ্রি সেলসিয়াস দুইটা তরলের মিশ্রণের দুইটা তরলের মিশ্রণের স্ফুটনাঙ্কের ব্যবধান যখন 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে, তখন হবে সাধারণ পাতন। আর যখন 40 ডিগ্রি সেলসিয়াসের কম বা কাছাকাছি হবে, তখন হবে কি পাতন ভাই? আংশিক পাতন। এটা কিন্তু ভাই আমরা পূর্বেও বলেছি, জাস্ট এক নজরে জিনিসগুলো আমরা একটু চোখ বুলিয়ে নিব। দেন হচ্ছে ভাই জাস্ট ডেফিনিশনগুলো দেখবেন। সমস্ফুটন পাতন, বাষ্প বা স্টিম পাতন, দেন নিম্নচাপ পাতন আর ঊর্ধ্বপাতন। এই ঊর্ধ্বপাতনের মধ্যে আমরা দেখবো হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ চারটা, কর্পূর, ন্যাপথেলিন, বেনজোইক অ্যাসিড। এই জিনিসগুলো একটু আমরা রিমেম্বার করলেই চলবে। ওকে ভাই, এখন আমরা দেখবো হচ্ছে দ্রাবক নিষ্কাশন। এখান থেকে আমাদের জাস্ট সংজ্ঞাটা দেখতে হবে। কোন জৈব যৌগকে এর জলীয় দ্রবণ অথবা অন্য কোনো মিশ্রিত অবস্থা থেকে একটি উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করে পৃথক করার পদ্ধতিকে দ্রাবক নিষ্কাশন, আপনি নাম দিয়ে মনে রাখবেন। দ্রাবক নিষ্কাশন হচ্ছে কোন একটা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করে কোন জৈব যৌগের জলীয় দ্রবণ অথবা অন্য কোনো মিশ্র অবস্থা থেকে পৃথক করার যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলবো হচ্ছে ভাই দ্রাবক নিষ্কাশন। এই জিনিসটা মনে রাখবেন। এখান থেকে আরেকটা জিনিস মনে রাখতে হবে আমাদের, দ্রাবক নিষ্কাশনের মূলনীতি হচ্ছে কি ভাই? নার্নেস্টের বন্টন নীতি। এই জিনিসটা একটু রিমেম্বার করবেন। পাশাপাশি হচ্ছে দ্রাবক নিষ্কাশনে যে প্রয়োজনীয় দ্রাবক কোনগুলা, দ্রাবক নিষ্কাশনে ব্যবহৃত দ্রাবক, এটা একটু পড়তে হবে। যেগুলো ভাই আন্ডারলাইন করা আছে এগুলো আপনাকে অবশ্যই পড়তে হবে। দ্রাবক নিষ্কাশনের জন্য ব্যবহৃত দ্রাবক হচ্ছে অধিক উদায়ী ডাইইথাইল ইথার। ডাইইথাইল ইথারটা হচ্ছে ভাই দ্রাবক নিষ্কাশনের ব্যবহৃত কি ভাই সবচেয়ে বেশি ব্যবহৃত দ্রাবক। এটা হচ্ছে ভাই কি? ডাইইথাইল ইথার। এবং এটার বয়লিং পয়েন্টটা দেখেন 35 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বেনজিন, টলুইন, অ্যানহেক্সেন, ক্লোরোফর্ম ও ডাইক্লোরোমিথেন ইত্যাদি কি করা হয় ভাই? ব্যবহার করা হয়। ঠিক আছে, এই জিনিস দুইটা মনে রাখবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, দ্রাবক নিষ্কাশন প্রক্রিয়া দ্রবের ব্রত অবস্থার উপর ভিত্তি করে দুইটা পদ্ধতিতে করা হয়। একটা হচ্ছে জলীয় দ্রবণ থেকে নিষ্কাশন, আর একটা হচ্ছে কঠিন পদার্থ থেকে জৈব যৌগ নিষ্কাশন বা সক্সলাইট নিষ্কাশন। এই জিনিসটা মনে রাখবেন। তার মানে এখান থেকে আমরা পড়বো হচ্ছে দ্রাবক নিষ্কাশনে সবচেয়ে বেশি ব্যবহৃত দ্রাবক হচ্ছে ডাইইথাইল ইথার। এছাড়াও বেনজিন, টলুইন, অ্যানহেক্সেন, ক্লোরোফর্ম এবং ডাইক্লোরোমিথেন কি করবে আমরা ব্যবহার করে থাকি। এই জিনিসগুলো একটু আমাদেরকে অবশ্যই রিমেম্বার করতে হবে। দেন এটার প্রয়োগটা দেখতে পারেন। দ্রাবক নিষ্কাশনের যে প্রয়োগটা একটু দেখে নিতে পারেন, এটাও ইম্পর্টেন্ট। যে এই পদ্ধতিতে পেট্রোলকে দ্রাবক রূপে ব্যবহার করা হয়। নারিকেলের শ্বাসের গোড়া থেকে নারিকেল তেল, শস্য বীজ থেকে সুগন্ধি তেল, মরিচের গোড়া থেকে ঝাঁঝালো লাল রং, ধানের তুষ ও চাউলের গোড়া থেকে ভোজ্য তেল, এগুলো নিষ্কাশন করা হচ্ছে আপনার দ্রাবক নিষ্কাশন পদ্ধতিতে। এই জিনিসগুলো একটু দেখে নিতে পারেন। দেন পাশাপাশি হচ্ছে দেখেন, এখানে হচ্ছে আমাদের ডক্টর গাজী
আহসানুল কবির স্যারের বইয়ে দ্রাবক নিষ্কাশন নিয়ে এই জিনিসটা উল্লেখ আছে। দ্রাবক নিষ্কাশন সেখানে বলা আছে মিশ্রণ থেকে দ্রবীভূত কঠিন কিংবা তরল কোনো উপাদানকে পৃথক করার জন্য এই পদ্ধতিতে কি করা হয়, ব্যবহার করা হয়। মিশ্রণ থেকে দ্রবীভূত কঠিন কিংবা তরল কোনো উপাদানকে পৃথক করার জন্য আমরা এই দ্রাবক নিষ্কাশন পদ্ধতি কি করে থাকি, ব্যবহার করে থাকি। এখানে সংজ্ঞাটা অন্যভাবে দেখতে পারেন, যে প্রক্রিয়ায় কোনো দ্রাবকে একাধিক পদার্থের একটি দ্রবণ থেকে অন্য কোনো উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করে মিশ্রণের একটি নির্দিষ্ট পদার্থকে পৃথক করা হয় সেটাকে আমরা বলবো হচ্ছে দ্রাবক নিষ্কাশন। ঠিক আছে, অর্থাৎ যেটা আমি পূর্বেই বলেছি, উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করে যখন আমরা জিনিসগুলো মিশ্রণের উপাদানগুলো পৃথক করব তখন সেটাকে বলা হচ্ছে ভাই কি, দ্রাবক নিষ্কাশন। এই পদ্ধতির দ্বারা জৈব তরল পদার্থের মিশ্রণকেও কি করা যায়, বিশোধন করা যায়। যেমন দেখেন, অ্যালকোহল হচ্ছে পানিতে সম্পূর্ণ দ্রবণীয়। অ্যালকোহল, ঠিক আছে, যেটা একটা পোলার যৌগ আমরা জানি। অ্যালকোহল হচ্ছে পানিতে সম্পূর্ণভাবে দ্রবণীয়, কিন্তু ট্রাইক্লোরোমিথেন হচ্ছে পানিতে কি অদ্রবণীয়। তার মানে এই জিনিসটা আমরা পৃথক করব কোন পদ্ধতিতে, দ্রাবক নিষ্কাশন পদ্ধতিতে। এটা প্রয়োগ এখানে উল্লেখ করা আছে মিশ্রণের উপাদান পৃথকীকরণের জন্য দ্রাবক নিষ্কাশন একটা কার্যকর পদ্ধতি। মিশ্রণের উপাদান পৃথকীকরণের জন্য, কিসের ভাই, মিশ্রণ, যে কোনো একটা মিশ্রণের উপাদান পৃথক করার জন্য দ্রাবক নিষ্কাশন হচ্ছে একটা কি কার্যকরী পদ্ধতি। এই যে ভাই কয়েকটা বেসিক এই জিনিসগুলো একটু দেখে নিতে হবে আমাদের। জাস্ট তাহলে আমরা এখান থেকে দ্রাবক নিষ্কাশনের ডেফিনিশনটা দেখব, দ্রাবক নিষ্কাশনে ব্যবহৃত প্রয়োজনীয় দ্রাবকগুলো দেখব, ডাইইথাইল ইথার, বেনজিন, টলুইন, হেক্সেন, ক্লোরোফর্ম, এই জিনিসগুলো একটু দেখব। আর এখানে আজকের ক্লাসটা শেষ করার আগে, অ্যানালাইসিস ক্লাসটা শেষ করার আগে আমি আপনাদেরকে একটা জিনিস একটু বলতে চাচ্ছি। সেটা হচ্ছে এখানে ভাই যে পিডিএফটা আজকে আপনাদেরকে দিব, এই পিডিএফটা আপনি একবার নিজে নিজে বাসায় বসে পিডিএফটা একবার রিভিশন দিবেন। এখানে রিভিশন দিবেন হচ্ছে যেগুলো আপনার এই যে কালারফুল করা আছে এগুলো আপনাকে অবশ্যই পড়তে হবে। কালারফুল যেগুলো করা আছে এগুলো আপনি স্কিপ করার কোনো সুযোগ নেই, এবং যেগুলো একটু আন্ডারলাইন করা আছে, যেমন যেগুলো একটু দাগানো আছে আপনি দেখলেই বুঝতে পারবেন, যেমন এই যে এগুলা এভাবে দাগানো আছে, এগুলো আপনাকে অবশ্যই দেখতে হবে। ঠিক আছে, এগুলো স্কিপ করবেন না। আর এখানে এই পিডিএফটার একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে আপনি আমাদের মেন যে 2-3টা বই আছে ওই 2-3টা বইগুলোর একসাথে আপনাকে টপিকগুলো করে দেওয়া হয়েছে। সো আশা করি ভাই পিডিএফটা যদি আপনি একটু ভালো মতো অ্যানালাইসিস করতে পারেন তাহলে ইজিলি এই যে এই টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসলে মেডিকেল ভর্তি পরীক্ষায় আপনি সলভ করতে পারবেন।